এই সেতু আমাদের গর্বের সেতু, এটা টাকার অঙ্ক দিয়ে বিচার করার নয়। যারা কথায় কথায় খবরদারি করত পদ্মা সেতু নির্মাণে বদলেছে তাদের মানসিকতা। মাওয়ায় সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বললেন, মোকাবেলা করতে হয়েছে দেশি বিদেশি ষড়যন্ত্র। সিরিয়ালে আছি প্রায় ৫-৬ ঘন্টা, গ্যাস পাম্পে যায় কি গ্যাস পাবো কিনা তাও ঠিক আমরা বলতে পারতেছি না। সিএনজি স্টেশনে ঘন্টা পর ঘন্টা অপেক্ষা, বাসা বাড়িতেও জ্বলে না চুলা। রাজধানীতে ১ মাসের বেশি সময় ধরে তীব্র গ্যাস সংকট। সতর্ক হলে এড়ানো যেত এলএনজি টার্মিনালের ক্ষতি। ১৪ বছর পর যুক্তরাজ্যের ক্ষমতায় লেবার পার্টি। প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন স্টারমার। চতুর্থবার জয়ী বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। রোশানারার উপারও বাজিমাত। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি মনির হোসেন। আগে যারা কথায় কথায় খবরদারি করত, পদ্মা সেতু নির্মাণের পর তাদের মানসিকতা বদলে গেছে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সেতুর গৌরব টাকার অঙ্কে বিবেচনাযোগ্য নয় বলেও জানান সরকার প্রধান। শুক্রবার বিকেলে মাওয়ায় পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য রাখেন সরকার প্রধান। জানান, বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা আর দমানো যাবে না। বাবুল হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। ২০২২ সালের জুনে ঘুঁচে যায় শত বছরের ব্যবধান। ঘটা করে চালু হয় সমৃদ্ধির দক্ষিণা দুয়ার খ্যাত বহুল প্রত্যাশিত অপ্রতিরোধ্য অগ্রযাত্রার প্রতিচ্ছবি পদ্মা সেতু। এরপর থেকে প্রমত্তা পদ্মায় জল গড়িয়েছে অনেক, তবে দ্বিখণ্ডিত দুই পাড় এখন উচ্চ গতির বহুমাত্রিক সোপানে সংযুক্ত। ঠিক ২ বছর আগে সেতুটি যেখান থেকে উদ্বোধন করা হয়েছিল, প্রকল্পটির আনুষ্ঠানিক সমাপনীতে শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের মাওয়াতে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধানের উপস্থিতিতে কিছু সময় চলে সাংস্কৃতিক পরিবেশনা। থিম সঙ্গীতে নাচেন শিল্পীরা। শুভেচ্ছা স্মারকে সম্মান জানানো হয় প্রধানমন্ত্রীকে। বিকেল ৫টার পর বক্তব্য দেন সরকার প্রধান। তার আক্ষেপ, দেশ থেকেই বিরোধিতা হয়েছিল সেতু নির্মাণের, যাতে দমে যায়নি বাংলাদেশ। একজন দামি দামি একেবারে নোবেল লরেট, সে ওই সামান্য একটা এমডির পদের জন্য লালায়িত কেন? এমডির পদের জন্য আমার কাছে তদবির করতে হিলারি ক্লিন্টন ফোন করলেন, ২০ মিনিট ধরে ফোন ছাড়ে না, একবার না দুইবার। এরপর একজন আন্ডার সেক্রেটারি আসলেন, তিনিও এসে এমন কিছু কথা বললেন যে আমি সেই দিনই তার সাথে কথা বলা বন্ধ করে দিলাম। তাই না, আমি বলে দিলাম আমেরিকা থেকে আর কেউ আসলে আমি কারোর সাথে আর দেখা করব না। আমি আর দেখা করি নাই। দেশি বিদেশি ষড়যন্ত্র আর জ্ঞানী বুদ্ধিজীবীদের নারাজি সত্ত্বেও শুধু সাধারণ মানুষের সাহসে, সমর্থনে পদ্মা সেতু নির্মাণ সম্ভব হয়েছে বলেন প্রধানমন্ত্রী। মুশকিল হয়ে গেল আমার দেশের ভিতরে, আমার সাথে তো কেউ নাই। কেউ বলতেছে না যে ওয়ার্ল্ড ব্যাংক ছাড়া আমরা করতে পারবো। হ্যাঁ আছে, আমার জনগণ আছে, বাংলাদেশের মানুষ আছে। আমাদের দেশের যারা এখন বুদ্ধিজীবী, জ্ঞানী, গুণী, প্রত্যেকেই বলে এটা করা সম্ভব না। আমি বলছি আমরা করব। বলে টাকা কোত্থেকে আসবে? আমরা ১৭ কোটি মানুষ, টাকা এসে যাবে। খরস্রোতা পদ্মায় সেতু নির্মাণের সিদ্ধান্তে বিশ্বে নতুন ভাবমূর্তি গড়েছে বাংলাদেশ। তাই এটি টাকার অঙ্কে বিবেচ্য কোনো স্থাপনা নয় বলেও জানান সরকার প্রধান। এই সেতু আমাদের গর্বের সেতু, এটা টাকার অঙ্ক দিয়ে বিচার করার নয়। এই একটা সিদ্ধান্ত, আমি শুধু এটুকু বলতে চাই যে এই একটা সিদ্ধান্ত বাংলাদেশকে অন্তত সেই মর্যাদা দিয়েছে যে আগে যারা কথায় কথায় আমাদের উপর খবরদারি করত আর ভাবখানা ছিল যে এরা ছাড়া বাংলাদেশ চলতেই পারবে না, সেই মানসিকতাটা বদলে গেছে। সবকিছু উপেক্ষা করে চ্যালেঞ্জিং এই প্রকল্পের সফল বাস্তবায়ন অপ্রতিরোধ্য গতি দিয়েছে পুরো জাতিকে, যা বহমান থাকবে পদ্মার স্রোতের মতো করেই। দক্ষিণাঞ্চলের সঙ্গে পুরো দেশকে বহুমাত্রিক পথে সংযুক্ত করতে পদ্মার উত্তাল জলরাশির ওপর একটি সেতু নির্মাণের স্বপ্ন আজ পূর্ণ বাস্তব। অগণিত বৈরিতা আর বিরুদ্ধ স্রোত ঠেলে এই প্রকল্পটির সফল সমাপ্তির অনুষ্ঠানে এসে সরকার প্রধান বললেন, এটি শুধুমাত্র যোগাযোগ স্থাপনাই নয়, এই স্থাপনাটি হার না মানা বাঙালির আত্মবিশ্বাসের প্রতীক হয়ে আগামী দিনে পথরেখায় পথ দেখাবে নতুন প্রজন্মকে।
দেবাশিস রায়, সময় সংবাদ, পদ্মা সেতুর মাওয়া প্রান্ত, মুন্সিগঞ্জ। এদিকে মাওয়া থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সেখানে উপস্থিত নেতা কর্মীদের সঙ্গে কৌশল বিনিময় করেন তিনি। শনিবার বেশ কয়েকটি কর্মসূচিতেও অংশ নেবেন প্রধানমন্ত্রী। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় সানবীর রূপলের রিপোর্ট। নিজস্ব অর্থায়নে দেশের সবচেয়ে বড় পদ্মা সেতু প্রকল্পের সফল সমাপনী অনুষ্ঠানের পর শুক্রবার সন্ধ্যা ৬টায় সেতু পার হয়ে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগমনকে কেন্দ্র করে প্রস্তুত ছিল টুঙ্গিপাড়া। পরে সন্ধ্যা ৭:৩০টায় টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর সরকার প্রধান হিসেবে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন। এরপর আত্মীয় স্বজনের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় নিজ নির্বাচনী এলাকার নেতাকর্মী ও জনসাধারণ সফলভাবে চ্যালেঞ্জিং এই প্রকল্প বাস্তবায়নে ধন্যবাদ জানান বঙ্গবন্ধু কন্যাকে। শুধু গোপালগঞ্জ নাই, তথায় দক্ষিণবঙ্গের মানুষ আজকে আবেগে, উৎসাহে, উদ্দীপনায় উৎফুল্লিত। এবার যে সফলতা নিয়ে আসছে, এটা আমাদের জন্য যে কত বড় গর্বের বিষয়, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমরা এক নজর দেখার জন্য এই মহিলারা 3 থেকে 4 ঘন্টা দাঁড়িয়ে আছি। এটাতে আমাদের গোপালগঞ্জের মানুষের মধ্যে একটা ভিন্ন আনন্দ যোগ করেছে। আমরা সবাই অনেক উৎফুল্ল। আমাদের জননেত্রী শেখ হাসিনা আসছেন, আমাদের ঘরের নেত্রী, আমাদের মানুষকন্যা শেখ হাসিনা আসছেন। শনিবার সকালে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন ও এসো বঙ্গবন্ধুকে জানি শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করবেন। এরপর টুঙ্গিপাড়ার মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। বিকেলে জাতির পিতার সমাধিতে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নিয়ে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সানবীর রূপল, সময় সংবাদ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। সরকার জনবিচ্ছিন্ন হওয়ায় প্রধানমন্ত্রীকে বিদেশ সফরে যেতে ভারতের অনাপত্তিপত্র নিতে হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। ভারতের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ তুলে তা বন্ধে জনগণকে রাজপথে নামারও আহ্বান জানান বিরোধীরা। দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল, সরকার বিরোধী নানা স্লোগান। নয়াপল্টন থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয় আয়োজিত বিক্ষোভ মিছিল। পরে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকতে আবারও বিরোধী মত দমনে লিপ্ত হয়েছে সরকার। নিজেদের স্বার্থ হাসিলে আওয়ামী লীগ সরকারকে সমর্থন দেওয়ায় ভারতের কঠোর সমালোচনাও করেন বিরোধীরা। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করছি, ভারতের বিরুদ্ধে আন্দোলন শুরু করি নাই। কিন্তু আপনারা যদি আমাদেরকে বাধ্য করেন, আওয়ামী লীগকে যদি আপনারা ক্ষমতায় টিকে রাখতে চান, তাহলে আমরাও তো বাধ্য হব আপনার বিরুদ্ধে বক্তব্য দিতে, আপনার বিরুদ্ধে আন্দোলন করতে। গ্রেফতার, নির্যাতন করে সরকার বিরোধী আন্দোলন থামানো যাবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন দলটির নেতারা। ভারতের সুবিধার জন্য যা কিছু দরকার আপনি দিয়ে দেবেন, এমনকি আপনি বিদেশে সফরে যাবেন, তার জন্য ভারত থেকে অনুমতি নেই হয়। পররাষ্ট্রমন্ত্রী ধিক আপনাদেরকে, আপনারা কৃতদাস। আজকে ভারতের অনুমতি নিয়ে, ভারতের অনাপত্তি সার্টিফিকেট নিয়ে শেখ হাসিনাকে চীনের কাছে যেতে হয়, এই লজ্জা জাতির উপর আপনি চাপিয়েছেন। এদিকে প্রধানমন্ত্রীর দিল্লি সফরে 10টি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রতিবাদে শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে গণতন্ত্র মঞ্চ। এ সময় কোটা আন্দোলন ও পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে শিক্ষকদের কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে জোটটি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সরকার উন্নয়ন ও অগ্রগতির জন্য আঞ্চলিক যোগাযোগ বাড়াতে কাজ করছে। এখানে সার্বভৌমত্ব নষ্ট হওয়ার মতো কিছু নেই। বিএনপি নেতারা রেল ট্রানজিট ইস্যুতে বুঝে ও না বোঝার ভান করছেন। শুক্রবার বিকেলে নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগের রংপুর বিভাগীয় বর্ধিত সভায় কথা বলেন তিনি। ভারতের উপর দিয়ে নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করতে যাচ্ছে, এতে কি ভারতের সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে? আমরা ভুটানের সাথে চুক্তি করার জন্য উদ্যোগ নিয়েছি, আমাদের বন্দর ব্যবহার করে ভুটান এবং নেপাল তাদের দেশে পণ্য নিয়ে যাবে ভারতের উপর দিয়ে। এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়ন, অগ্রগতির জন্য আমরা রিজিওনাল কানেক্টিভিটি নিয়ে কাজ করছি। বিএনপি সেটা বুঝতে ব্যর্থ হয়েছে।
5 সপ্তাহেও মেরামত হয়নি ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল। এতে 1 মাসেরও বেশি সময় ধরে দেশজুড়ে তীব্র আকার ধারণ করেছে গ্যাস সংকট। এই অবস্থা চলবে আরও অন্তত সপ্তাহ দুয়েক। সালাউদ্দিন লিয়ার ছবিতে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। গ্যাসের অপেক্ষায় থাকা যানবাহনের দীর্ঘ এই সারি দেশের সংকটময় জ্বালানি খাতের প্রতীকী রূপ। যানজট কিংবা পার্কিং নয়, প্রায় 1 কিলোমিটার সারিবদ্ধ এসব গাড়ির ঠাঁই দাঁড়িয়ে থাকা রাজধানীর মগবাজারের একটি সিএনজি ফিলিং স্টেশন অভিমুখে। গ্যাস পাম্পে যায় কি গ্যাস পাবো কিনা তাও ঠিক আমরা বলতে পারতেছি না। যতটুকু আমাদের পাওয়ার প্রয়োজন ততটুকু আমরা পাই না। আর গ্যাসের এই সংকটের কারণে টান পড়ছে অনেকে রুটি রুজিতেও। 4 ঘন্টা 5 ঘন্টা করে লাইনে আইসা গ্যাস পাম্পে ঢুকে প্রেসার নাই। গাড়ির চাকা যদি না ঘুরে তাহলে অর্থনৈতিক চাকা ঘুরবে কেমনে? আবাসিকীয় চলছে সংকটের তীব্রতা। বাধ্য হয়ে অনেক ক্রেতায় বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে এলপি গ্যাসের পেছনে। সকাল 6:30টায় চলে যায়, বিকেল 3টায় আসে। বাধ্য হয়ে সিলিন্ডার ব্যবহার করি। দেশে বর্তমানে প্রায় 4000 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও 3000 মিলিয়ন ঘনফুট যোগান দিতেই হিমশিম অবস্থা জ্বালানি বিভাগের। আর গত 1 মাস ধরে সরবরাহ নেমে গেছে 2000 থেকে 2600 মিলিয়ন ঘনফুটের ঘরে। এর মূল কারণ ঘূর্ণিঝড় রেমালের সময় সামিটের ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল গত 27 মে থেকে বন্ধ থাকা। জ্বালানি বিভাগ এখন যে আভাস দিচ্ছে তাতে তীব্র সংকট সইতে হবে আরো সপ্তাহ দুয়েকের বেশি সময়। আমাদের একটা এফএসআরইউ ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় 1 মাস যাবত আমাদের কাজ চলতেছে। এটা হয়তো আগামী 14-15 তারিখের দিকে আসবে। আর এলএনজি টার্মিনালের মতো স্পর্শকাতর স্থাপনা ক্ষতিগ্রস্তের পেছনে অসতর্কতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। ইজ ভেরি আনফরচুনেট। এটা দেখা উচিত কারো গাফলতির জন্য হয়েছে কিনা, এটার জন্য তো আমরা বিরাট মূল্য দিতেছি না। এছাড়া আমদানি নির্ভরতাও ক্রমেই ঝুঁকিপূর্ণ করছে জ্বালানি খাত মত বিশেষজ্ঞদের। যতটুকু সক্ষমতা রয়েছে তার সদ্ব্যবহার নিশ্চিতে কর্তৃপক্ষের সদিচ্ছা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। আর সে কারণেই অধরেই থেকে যাচ্ছে দেশের জ্বালানি সংকটের টেকসই সমাধান। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লায় আলুর হিমাগারে আবারও মিলল ডিমের অবৈধ মজুদ। অভিযানে 4,27,000 পিস ডিম জব্দ করে 27 লাখ টাকা নিলামে বিক্রি করেছেন ভ্রাম্যমাণ আদালত। হিমাগারটিকে 1 লাখ টাকা জরিমানাও করা হয়েছে। আলুর হিমাগারে আবারও ডিমের অবৈধ মজুদ। কুমিল্লা লালমায়ে মেঘনা আলু হিমাগারে বৃহস্পতিবার অভিযানে জব্দ করা হয় 4,27,000 ডিম। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে 27 লাখ টাকা নিলামে বিক্রি করা হয়। আমি ভ্যাট ট্যাক্স বাদ দিয়ে 5 টাকা 35 পয়সা দিয়ে নিয়েছি, ভ্যাট ট্যাক্স সহ প্রায় 6 টাকার মতন পড়েছে আর কি। ডিম মজুদ রাখা ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ, তাদের কিছু না জানিয়ে নিলামে বিক্রি করা হয়েছে ডিম। এই ম্যাজিস্ট্রেট আসছে, আসে ওই মালগুলো মজুদ করছে, আমাদেরকে ডাকা হলো না। এখন তো আমরা প্রায় পথে বসার মতো। ডিমের বাজারের অস্থিরতা ঠেকাতে অভিযানে হিমাগারটিকে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। পূর্বেরও প্রায় 2 মাস আগেরও ডিম এখানে মজুদ করা আছে। সেই প্রেক্ষিতে আমাদের সরকারি কমিশনার ভূমি ওইখানে মোবাইল কোর্ট পরিচালনা করে এবং অবৈধ মজুদের বিষয়টা প্রমাণিত হওয়ায় ওই উক্ত প্রতিষ্ঠানকে 1 লক্ষ টাকা জরিমানা করে। গত 16 মে একই কোল্ড স্টোরেজ থেকে 21 লাখ ডিমের অবৈধ মজুদ জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। সেই সময় 2 লাখ টাকা জরিমানা করা হয়। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা। বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ ফি 5 গুণ বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন বিভিন্ন রানিং এবং ফিটনেস কমিউনিটির সদস্যরা। শুক্রবার সকালে বোটানিক্যাল গার্ডেনের সামনের মানববন্ধনে বক্তারা বলেন, এভাবে প্রবেশ ফি বাড়ানো অযৌক্তিক। বোটানিক্যাল গার্ডেনে প্রকৃতিপ্রেমীদের পাশাপাশি আনাগোনা থাকে বিভিন্ন শ্রেণী পেশার স্বাস্থ্য সচেতন মানুষের। কেউ আসেন ঘুরতে, আবার কেউ বা প্রকৃতির সান্নিধ্যে একটু জিরিয়ে নিতে। এতদিন বোটানিক্যাল গার্ডেনে 20 টাকা দিয়ে প্রবেশ করা যেত, তবে 4 জুলাই থেকে প্রবেশ ফি 1 লাফে 5 গুণ বাড়িয়ে 100 টাকা নির্ধারণ করে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়। আগে শরীরচর্চার জন্য উদ্যানে গেলে লাগতো না কোনো ফি, কিন্তু নতুন নিয়মে হাঁটতে আসলেও দিতে হবে প্রবেশ ফি। সেই সঙ্গে থাকা যাবে না 1 ঘন্টার বেশি সময়। ফজরের নামাজ পড়ে বয়স্ক লোকগুলো কিন্তু 6টার সময় ঢুকে 7টায় বের হতে পারবে না। পারবে? আমি হয়তো বিকেল বেলার দিকে আসবো অথবা 9টার দিকে আসবো, আমার যখন সময় হবে তখন সেটা আসবো। প্রজ্ঞাপনে জারি করা নতুন নিয়মে 12 বছরের বেশি বয়সীদের বোটানিক্যাল গার্ডেনে প্রবেশে ফি দিতে হবে 100 টাকা, আর 12 বছরের কম বয়সীদের গুনতে হবে 50 টাকা। এদিকে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এখানে
সফরে আসা প্রতি 100 শিক্ষার্থীকে 1000 টাকা ফি দিতে হবে নতুন নিয়মে। একটা স্টুডেন্ট যদি বাৎসরিকভাবে এখানে কার্ড করে, সে কিভাবে সকাল 6টায় ঢুকে 7টায় বেরোবে? আমরা কোনো নির্দিষ্ট সময়সীমা চাই না, আমরা এখানে হাঁটবো। বর্ধিত ফি এবং সময়সীমার বিরুদ্ধে শুক্রবার সকালে বোটানিক্যাল গার্ডেনের সামনে মানববন্ধন করে মিরপুর সহ রাজধানীর বিভিন্ন রানিং এবং ফিটনেস কমিউনিটির সদস্যরা। মানববন্ধনে বক্তারা অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। এখানে অনেক প্রেগনেন্ট মহিলা আসেন, তারপরে মুরব্বীরা আসেন, ছোট ছোট বাচ্চারা আসেন যারা এসে ছোটাছুটি করে। সো এই পরিবেশটা দেখতে ভালো লাগে। 1 ঘন্টা এটা আসলেই সম্ভব না, কারণ পরিবার নিয়ে আসতে গেলে, বাচ্চাদেরকে সকালে নিয়ে আসতে গেলে এখানে অনেক সময়ের ব্যাপার থাকে। আমরা চাবো রবি সোমবারে সরকার এটা নিয়ে কাজ করবে এবং এটা একটা যৌক্তিক সমাধান খুঁজে বের করবে। বোটানিক্যাল গার্ডেনকে প্রকৃতিপ্রেমী সহ সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে রাখার দাবিও জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হলেন লেবার পার্টির নেতা কের স্টারমার। বেকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের পর 10 নম্বর ডাউনিং স্ট্রিটে ভাষণে নতুন প্রধানমন্ত্রী বলেন, এখন থেকেই শুরু পরিবর্তন। টানা চতুর্থবারের মতো জয় পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। এদিকে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। 14 বছর পর ক্ষমতার পালাবদল যুক্তরাজ্যে। শুক্রবার কনজারভেটিভ পার্টিকে বিশাল ব্যবধানে হারিয়ে নিরঙ্কুশ জয় পায় লেবার পার্টি। এতে ব্রিটেনের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি সুনাকের স্থলাভিষিক্ত হলেন 412টি আসনে জিতে ইতিহাস গড়া লেবার পার্টির নেতা কেয়ার স্টারমার। নির্বাচনে জয়লাভ করে বাকিংহাম প্যালেসে গিয়ে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেন লেবার নেতা কেয়ার স্টারমার। এই সময় তাকে প্রধানমন্ত্রী নিয়োগ দেন রাজা তৃতীয় চার্লস। একই সঙ্গে নতুন সরকার গঠনের আহ্বান জানানো হয় তাকে। রাজার প্রস্তাব গ্রহণ করেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী। পরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে 10 নং ডাউনিং স্ট্রিটে প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেন স্টারমার। Now our country has voted decisively for change, for national renewal and a return of politics to public service. I say to you directly, my government will serve you. Have no doubt that we will rebuild Britain with wealth created in every community. এদিকে লেবার পার্টি থেকে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের মধ্যে জয় পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক, রোশনারা আলী, রূপা হক ও আফসানা বেগম। মেয়ে টিউলিপ সিদ্দিকের টানা চতুর্থবারের মতো জয়ের সাফল্যে উচ্ছ্বসিত শেখ রেহানা। সবার কাছে দোয়া চাই যেন তার কাজ নিষ্ঠার সাথে করতে পারে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের দোয়ায় আমি এই 4th টাইম আবার ইলেক্টেড হলাম। আমাদের বাংলাদেশের কমিউনিটি সবসময় আমাকে সাপোর্ট করে, আর আমি খুব গ্রেটফুল যে এইবার ওনারা আমাকে সাপোর্ট করে। We are now in government. It's a long time that we've been in opposition for 14 years and people have suffered. Firstly, I'm very grateful to the people of Poplar Limehouse for re-electing me. The last few years hasn't been easy, and I do recognise the strength of feeling, the feeling of anger and frustration towards the political establishment. চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে নতি স্বীকার করেন ঋষি সুনাক। ভোটের ফলাফলের পরে ব্রিটেনের সাধারণ নির্বাচনে দলের ভরাডুবির দায় নিয়ে দলীয় প্রধানের পদ ছাড়ার ঘোষণা দেন ঋষি সুনাক। যুক্তরাজ্যে আগামী 9 জুলাই নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ গ্রহণ ও স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। 17 জুলাই রাজা তৃতীয় চার্লসের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে লেবার সরকারের। নির্বাচনে জয়ের পর কিয়ার স্টারমার বলেন, পরিবর্তন এখন থেকে শুরু। তবে টানা 14 বছর কনজারভেটিভ সরকার ক্ষমতা থাকাকালীন সময়ে ব্রিটেনের ভঙ্গুর অর্থনীতি, জীবন যাত্রার ব্যয় বৃদ্ধি সহ নানা সমস্যায় জর্জরিত দেশটিকে কতটুকু পরিবর্তনের মুখোমুখি করতে পারবেন তিনি, সেটি এখন দেখার বিষয়। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। অবশেষে ঘুরে গেল যুক্তরাজ্যের রাজনীতির মোড়। লেবার পার্টির জয়ের মধ্য দিয়ে অবসান হলো 14 বছর ধরে চলা কনজারভেটিভ পার্টির শাসন। নির্বাচনে ভূমিধস জয়ের পর সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার ঘোষণা দিলেন নতুন প্রধানমন্ত্রী স্যার কের স্টারমার। অন্যদিকে পরাজয় মেনে নিয়ে বিজয়ী স্টারমারকে অভিনন্দন জানান ঋষি সুনাক। যুক্তরাজ্যের নির্বাচনে লেবার পার্টির অভাবনীয় জয়ের পর নতুন প্রধানমন্ত্রীকে স্বাগত জানালো দেশটির জনগণ। এর মধ্য দিয়ে অবসান হলো কনজারভেটিভ পার্টির 14 বছরের শাসনের। এদিকে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলার ঘোষণা দিলেন নতুন প্রধানমন্ত্রী স্যার কেইর স্টারমার।
জয়ের পর স্টারমার বলেন দেশকে আবার নতুনভাবে গড়ে তুলবেন, এটাই নতুন সরকারের প্রধান চ্যালেঞ্জ। তারা জনগণের সমর্থন অর্জন করেছেন, এখন ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে মনোনিবেশ করতে চান। এবারের নির্বাচনে পরাজিত হয়েছেন বাঘা বাঘা অনেক নেতা। কনজারভেটিভ পার্টি শাসন আমলে ব্রিটিশ জনগণ 5 জন প্রধানমন্ত্রী দেখেছে। দলটির নেতা সাবেক মন্ত্রী জ্যাকব রিস-মক বলেন, টরিদের জন্য এই নির্বাচন বড় দুঃসংবাদ। তিনি নিজেই পূর্ব সমারসেট ও হ্যানহামে তার সিট হারিয়েছেন। সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপসও দক্ষিণ ইংল্যান্ডে তার আসন হারিয়েছেন। হাউস নেতা পেনি মর্ডান্টও হেরেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে। তিনি ঋষি সুনাকের সঙ্গে দলীয় প্রধান হওয়ার জন্য লড়েছিলেন। অর্থমন্ত্রীর মর্যাদায় থাকা চ্যান্সেলর জেরেমি হান্ট সিট না হারালেও কমে গেছে জনপ্রিয়তা। আর ঋষি সুনাক ইয়র্কশায়ারে জিতলেও নির্বাচনে দলের বড় পরাজয় মেনে নিয়েছেন। অন্যদিকে পরাজয় মেনে নিয়ে বিজয়ী স্টারমারকে অভিনন্দনও জানান ঋষি সুনাক। ব্রিটেনের হাউস অব কমন্সে 650টি আসনে লেবার পার্টি জয় পেয়েছে 412 আসনে, কনজারভেটিভ জয় পেয়েছে 121টিতে। এর আগে হাউস অব কমন্সে টনি ব্লেয়ারের নেতৃত্বে আরও বড় জয় পেয়েছিল লেবার পার্টি। নাদিম মারজান, সময় সংবাদ। দেখছেন প্রবাসের সময়। খেলার খবর। বাংলাদেশের পাকিস্তান সফরের সূচি ঘোষণা করল পিসিবি। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে 2 টেস্ট খেলতে আগামী মাসে উড়াল দেবে নাজমুল হোসেন শান্তর দল। সিরিজের প্রথম টেস্ট শুরু 21 আগস্ট রাওয়ালপিন্ডিতে, এরপর করাচিতে দ্বিতীয় ও শেষ ম্যাচ শুরু 30 তারিখ। প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলতে নিজেদের সর্বোচ্চটা দিতে চান নাজমুল হোসেন শান্ত। ঘরের মাঠে পাকিস্তানের ক্রিকেট ক্যালেন্ডার শুরু হবে বাংলাদেশ সিরিজ দিয়ে। সাধারণত তীব্র গরমের কারণে আগস্টে কোনো হোম সিরিজ খেলে না মেন ইন গ্রিন, শঙ্কা থাকে বৃষ্টিরও। তবে এবার ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে এমন প্রতিকূল কন্ডিশনে বাংলাদেশকে আতিথেয়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। 21 আগস্ট সিরিজের প্রথম টেস্ট শুরু রাওয়ালপিন্ডিতে, 4 দিনের বিরতি আর ভেন্যু পাল্টে করাচিতে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটো ম্যাচই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। 2020 সালে শেষবার পাকিস্তান সফরে গিয়েছিল বাংলাদেশ। অবশ্য করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়ে যাওয়ায় সেবার এক টেস্ট খেলেই দেশে ফিরে আসতে বাধ্য হয় টিম রেড অ্যান্ড গ্রিন। যদিও ফেরার আগে টি-20 আর টেস্ট সবগুলো ম্যাচেই লড়াই ছাড়া হারে বাংলাদেশ। প্রতিকূল কন্ডিশন আর প্রতিপক্ষের শক্তিমত্তা বিবেচনায় অনুমিতভাবেই কঠিন পরীক্ষার অপেক্ষায় বাংলাদেশ। বাস্তবতা মেনে তাই নিজেদের সেরা ক্রিকেট খেলার বিকল্প দেখছেন না টাইগার অধিনায়ক। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নিতে দল হিসেবে আমরা পাকিস্তানে ফিরতে মুখিয়ে আছি। পাকিস্তানে খেলা সবসময় চ্যালেঞ্জিং, তবে রোমাঞ্চকর ব্যাপারও। ঘরের মাঠে শক্তিশালী একটি দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা গড়তে আমাদের সেরাটা দিতে হবে। টেস্ট চ্যাম্পিয়নশিপের সবশেষ পরীক্ষায় ব্যর্থতার 16 কলা পূর্ণ করে বাংলাদেশ। ঘরের মাঠেও লঙ্কানদের সামনে অসহায় আত্মসমর্পণ করে শান্ত বাহিনী। এই সিরিজকে অবশ্য নিজেদের উন্নতি প্রমাণের মঞ্চ হিসেবে দেখছেন বিসিবি প্রধান নির্বাহী। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলোর সূচি নিশ্চিত করায় আমরা পিসিবিকে ধন্যবাদ জানাই। এ সিরিজে আমাদের পরীক্ষা হবে, কিন্তু এ সংস্করণে আমাদের উন্নতি দেখানোরও সুযোগ এটি। তবে এই সিরিজে ভালো কিছুর প্রত্যাশা না করাই ভালো হবে সমর্থকদের জন্য। চলতি বছর ঘরোয়া ক্রিকেটে এখনো মাঠে গড়ায়নি কোনো লঙ্গার ভার্সনের ক্রিকেট। টি-20 বিশ্বকাপের ব্যস্ততায় দলগত প্রস্তুতিও শুরু করেনি টিম টাইগার। সাব্বির মিথুন, সময় সংবাদ। ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালের আরেক ম্যাচে লড়ছে ফ্রান্স ও পর্তুগাল। বিস্তারিত জানাতে জার্মানি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিটো বড়ুয়া। কি আর বলবো, ইউরো কাপ 2024-এর এই মুহূর্তে অর্থাৎ টানটান উত্তেজনা বিরাজ করছে হামবুর্গের এই ফক্সবাখ স্টেডিয়ামে। বিশেষ করে খেলা শুরু থেকে যখনই আমরা প্রথম থেকে শুরু করে মার্কোস তুরাম, উপেমেকানো, ডেম্বেলে সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়ছে। বলা যায় যে আসলে একের পর এক আক্রমণে এখনো পর্যন্ত আসলে গোলমুখে ঠিকভাবে শট করার বিষয়টা সেটি আমরা এখনো দেখিনি। তবুও বলা যায় যে প্রথমার্ধের খেলাটি কিন্তু আমরা যতটুকু দেখেছি গুরু শিষ্যের যে লড়াইটা সেটি কিন্তু একেবারে অনেক অনেক দর্শক যেরকম অপেক্ষা করেছিলেন সেই অপেক্ষার প্রহর কিন্তু তারা গুনতে গুনতে অবশেষে ক্রিস্টিয়ানো রোনাল্ডো, এবং তিনি আসলে ইতিহাসের একটি অংশ বলা যায়, এবং একই সাথে তার শ্রেষ্ঠ যার খেলা দেখে এই ফুটবলের প্রতি
অন্যরকম আকর্ষণ বোধ করেছিলেন সেই কিলিয়ান এমবাপ্পে কিন্তু লড়াই করে যাচ্ছেন অপরদিকে। বলা যায় যে আসলে দুই দলের যে খেলা, সেই খেলার শুরু থেকে কিন্তু আমরা দুই দলের যে মার্টিনেজ অর্থাৎ রবার্টো মার্টিনেজ পর্তুগালের যিনি কোচ, তিনি কিন্তু শুরু থেকে বলে আসছেন তার দল কিন্তু শুধু রোনালদোর উপর ভর করে নয়, পুরো দলের যে টিমের একটি যে পরিকল্পনা, সেই পরিকল্পনার মধ্যে দিয়ে ফ্রান্সকে রুখে দেওয়ার জন্য কিন্তু শুধু রোনালদোর উপর ভর করে নয়, পুরো দলের যে টিমের একটি যে পরিকল্পনা, সেই পরিকল্পনার মধ্যে দিয়ে ফ্রান্সকে রুখে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে। এবং একই সাথে কিন্তু আমরা দেখেছি যে অন্যদিক থেকে দিদিয়ের দেশম কিন্তু তার শিষ্যদের বলে দিয়েছেন যে শুধুমাত্র কিলিয়ান এমবাপ্পেই নয়, কিলিয়ান এমবাপ্পে ছাড়া কিন্তু আন্তন গ্রিজমান রয়েছেন, কুন্ডে রয়েছেন, এবং গতবার যে ম্যাচে চমৎকার করে গোল করেছিলেন সেই কুলোমুয়ানি, তিনি কিন্তু জার্মানির বিভিন্ন ক্লাবে কিন্তু তিনি খেলেছেন, বিশেষ করে আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টে তিনি তার খেলার অভিজ্ঞতা রয়েছে। সেখান থেকে কিন্তু বলা যায় যে জার্মানির বিভিন্ন মাঠে কিভাবে খেলতে হয় সেই অভিজ্ঞতা তিনি সঞ্চয় করেছেন। এবং রাবিও যদিও তিনি এই ম্যাচে খেলছেন না, কিন্তু থিও হার্নান্দেজ যার কথা বললেই নয়, তিনি যে রক্ষণভাগের যে সামলানোর যে কাজটা তিনি দীর্ঘদিন ধরেই ফ্রান্সের জন্য করে আসছেন, সেটি কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি। এবং এখনো দেখতে পাচ্ছি যে আসলে ফ্রান্সের পুরো টিমের যে পরিকল্পনা, ঠিক তারা 3-4 কখনো 4-3 এই ফরম্যাটে খেলছেন, এবং কখনো সামনের দিকে গিয়ে পর্তুগালকে তছনছ করার জন্য যে চেষ্টা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপরে দুঃখের কথা বলতে হয়, স্বাগতিক জার্মানি বিদায় নিয়েছে, এবং এই বিদায়ের ফলে জার্মান যারা ফ্যানরা রয়েছে তারা আসলে দুঃখের সাগরে ভাসছে। যারা টেলিভিশনের পর্দায় ছিলেন তারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন জার্মানির যে ফুটবল প্রেমীরা রয়েছে তারা ঠিক কেমন করে তাদের মনের দুঃখটা প্রকাশ করছিলেন। তো এই মুহূর্তে আমার কাছে হাফ সাইড চলছে, অর্থাৎ পর্তুগাল এবং ফ্রান্সের মধ্যে যে সর্বশেষ লড়াইয়ের এখন এই মুহূর্তে যে বিরতি চলছে, সেখান থেকে জার্মানির হামবুর্গের ফক্সবার্গ স্টেডিয়ামের সামনে থেকে সর্বশেষ। ফ্রান্স এবং পর্তুগালের ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম জার্মানি থেকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এই সেতু আমাদের গর্বের সেতু, এটা টাকার অঙ্ক দিয়ে বিচার করার নয়। যারা কথায় কথায় খবরদারি করত পদ্মা সেতু নির্মাণে বদলেছে তাদের মানসিকতা। মাওয়ায় সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বললেন মোকাবেলা করতে হয়েছে দেশি বিদেশি ষড়যন্ত্র। 14 বছর পর যুক্তরাজ্যের ক্ষমতায় লেবার পার্টি, প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন স্টারমার্ক। চতুর্থবার জয়ী বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক, রুশানা রারুপারও বাজিমাত। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়ের।